আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সর্বপ্রথম 2026 এবং 2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রণয়নের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বাজেট আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সঙ্গে আমাদের যুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 1976-77 অর্থবছরের বাজেট ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে উৎপাদনমুখী, আত্মনির্ভরশীল ও গ্রামভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস। কৃষি, গ্রামীণ উন্নয়ন, বেসরকারি উদ্যোগ এবং কর্মসংস্থান ছিল সেই দর্শনের মূল ভিত্তি। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশটির বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উপস্থাপনায় বাংলাদেশের অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও আধুনিক রাজস্ব ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যায়। সেই সময়ে যুগান্তকারী কিছু কর্মসূচি দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করে। মাননীয় স্পিকার, এই 2026 সালে 11 জুন বাংলাদেশের রাজনীতির নতুন এক অধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি মনে করি এটি কেবল একটি বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী অর্থনীতি, দেশটির বেগম খালেদা জিয়ার সংস্কারমুখী উন্নয়ন দর্শন এবং একটি আধুনিক সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রায় 19,000 কোটি টাকার বাজেট থেকে শুরু করে দেশটির বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের 15,584 কোটি টাকার বাজেট এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 9,38,000 কোটি টাকার বাজেট, এটি শুধু সংখ্যায় বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ, মানুষের আকাঙ্ক্ষা, জাতীয় সক্ষমতা একটি দীর্ঘ অভিযাত্রার প্রতিফলন। আমাদের প্রত্যাশা, এই বাজেটের প্রবৃত্তির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখবে, বিনিয়োগ বাড়াবে এবং দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের কার্যকরী ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এবারে বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। রাজস্ব আদায়ের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 3,16,000 কোটি টাকা। আমি বিশেষভাবে লক্ষ্য করছি উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিচালনা ব্যয়ের পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগের বৃদ্ধি, এই প্রচেষ্টার ভবিষ্যৎমুখী একটি সিদ্ধান্ত শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধিকে বিষয়ের সর্বমহলের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত। একটি আধুনিক উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থা শুধু ভালো শিক্ষার্থী গড়ে তোলে না, একটি আলোকিত সমাজ গড়ে তোলে। মাননীয় স্পিকার, এবারের বাজেট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগে নেওয়া হয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র দায়িত্ব শুধু প্রবৃত্তি অর্জন করা নয়, বরং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটি বাজেটের সফলতা তখনই আসে যখন উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়। যখন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, তখন অর্থনীতি শক্তিশালী হয়। যখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা সহজ শর্তে ব্যবসা শুরু করতে পারেন, তখন কর্মসংস্থান তৈরি হয়। যখন একজন শিক্ষার্থী আধুনিক শিক্ষার সুযোগ পায়, তখন দেশের ভবিষ্যৎ শক্তিশালী হয়। যখন একজন রোগী উন্নত স্বাস্থ্যসেবা পান, তখন পরিবার নিরাপত্তা পায়। যখন একটি নতুন সড়ক, সেতু, পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে, তখন শুধু যোগাযোগ বাড়ে না, ব্যবসা বাণিজ্য, শিল্প বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়। আমি মনে করি এবারে বাজেট এই সমন্বিত উন্নয়নের চিন্তার প্রতিফলন হয়েছে। মাননীয় স্পিকার, আমি
আনন্দের সঙ্গে লক্ষ্য করছি নতুন উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন, এসএমই সহায়তা, সৃজনশীল অর্থনীতি, কর্মকাণ্ডে বিনিয়োগ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশা করি। আজকের পৃথিবীতে একটি ভালো ধারণা একটি বড় শিল্প প্রতিষ্ঠানের জন্ম দিতে পারে। তাই মেধা, দক্ষতা, উদ্ভাবনে বিনিয়োগেই আগামী দিনের অর্থনীতির ভিত্তি। মাননীয় স্পিকার, বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, একটি দেশের চরিত্রের আয়না। একটি রাষ্ট্র কাকে অগ্রাধিকার দিচ্ছে, কাদের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যৎকে কিভাবে দেখতে চায়, তার সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে জাতীয় বাজেটে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশ গড়ার আসর মাস্টার প্ল্যান এই বাজেটে প্রতিফলন হয়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সফলতা শুধু কত টাকা ব্যয় হলো তা দিয়ে নির্ধারণ হয় না। একটি বাজেটের সফলতা নির্ধারণ হয় কত মানুষের জীবনে নতুন সুযোগ সৃষ্টি হলো, কত মানুষের কষ্ট লাঘব হলো এবং ভবিষ্যতের জন্য কতটা শক্ত ভিত্তি নির্মাণ করা হলো তার মাধ্যমে। আমি বিশ্বাস করি 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি। ধন্যবাদ মাননীয় সদস্য। ঠিক আছে, দেওয়া হলো 2 মিনিট। ধন্যবাদ। আমি বিশ্বাস করি 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ আত্মমর্যাদাশীল উন্নত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখবে। আমি আবারও বাজেটের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলি। আপনারা জানেন ঢাকা 18 আসন 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। সেখানে একটি ওয়ার্ড শুধু আধুনিকতা ছোঁয়া পেয়েছে, বাকি 11টি ওয়ার্ড আমাদের আধুনিকতা কোনো ছোঁয়াই নেই। 2017 সনে সেই ওয়ার্ডগুলো আমাদের ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশনে এসেছে, কিন্তু আমরা সিটি কর্পোরেশনে এমপি হয়ে মহা বিপদে পড়েছি। আমরা সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য কোনো সংস্থার সাহায্য সহযোগিতা পাই না, অর্থাৎ উন্নয়ন কাঠামোতে যেই সংস্থাগুলো কাজ করে সেগুলো আমরা পাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমরা ঢাকা সিটি কর্পোরেশনে যারা এমপি জনগণ যাদেরকে এমপি বানিয়েছে, আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন, তারা যাতে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যানজট নিরসনের জন্য গতকালকে একটি প্রস্তাবনা রেখেছেন, একটি নির্দেশনা দিয়েছেন যে ঢাকা শহরে যত বাস স্টপগুলো আছে, ইন্টার ডিস্ট্রিক্টে যত বাস ঢাকাতে ঢোকে সেগুলো ঢাকা ঢুকতে পারবে না, তাদের বাস স্ট্যান্ডগুলো বাহির হবে। সেই জন্য আমি আমার আসনের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। সেটা হলো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা যখন পুলিশকে বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার জন্য, কৃষকগণ নিয়ন্ত্রণ করার জন্য, তখন থানার ওসিরা বলে, ডিসিরা বলে যে আমাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে